ঠিক আছে? হ্যাঁ, সুপ্রিয় শিক্ষার্থীরা সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে তোমাদের বইয়ের বাংলা প্রথম পত্র বইয়ের খুবই গুরুত্বপূর্ণ একটি কবিতা 2 বিঘা জমি, রবীন্দ্রনাথ ঠাকুর, এই কবিতাটা নিয়ে কথা বলবো। প্রথমত খুবই গুরুত্বপূর্ণ, দ্বিতীয়ত খুবই বিখ্যাত। কারণ রবীন্দ্রনাথ ঠাকুরের যে সকল অনেক কবিতায় বিখ্যাত কবিতা রয়েছে তার মধ্যে 2 বিঘা জমি অনেক বেশি বিখ্যাত, তাই না? তোমরা অনেক সময় হয়তো এটার নামও শুনে থাকতে পারো। আমরা শুরুতেই 2 বিঘা জমি কবিতার যে কবি রবীন্দ্রনাথ ঠাকুর তার সম্পর্কে জানবো, পাঠ পরিচিতি জানবো, শব্দার্থ, টিকা এগুলো জেনে তারপরে মূল কবিতার আলোচনাতে যাব। ঠিক আছে? কারণ তোমাদের জ্ঞানমূলক বহু নির্বাচনীমূলক প্রশ্নের জন্য এই তথ্যগুলো অবশ্যই জানতে হবে। তাহলে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তিনি বিশ্বকবি, বিশ্বনন্দিত কবি, তাই না? কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে তার জন্ম হয় 1861 খ্রিস্টাব্দের 7ই মে, বাংলা হচ্ছে 1268 বঙ্গাব্দের 25শে বৈশাখ। এই তথ্যগুলো লাগবে, হ্যাঁ তথ্যগুলো লাগবে, কারণ এমসিকিউ কোশ্চেনের জন্য এগুলা কিন্তু অনেক সময় দরকার হয়। ছেলেবেলায় বিদ্যালয়ের বাধা ধরা পড়াশোনায় তার মন বসেনি। পড়াশোনার জন্য তাকে ওরিয়েন্টাল সেমিনারি, নর্মাল স্কুল, বেঙ্গলি একাডেমি এসব শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি করা হয়েছিল, কিন্তু পাঠ শেষ করার আগেই তিনি সেসব ছেড়ে দেন। ছোটবেলা থেকেই তার কবি প্রতিভার উন্মেষ ঘটে। সাহিত্যের সকল শাখায় অসামান্য দক্ষতার স্বাক্ষর রেখেছেন তিনি। কবিতা, সঙ্গীত, ছোট গল্প, উপন্যাস, নাটক, প্রবন্ধ, ভ্রমণ কাহিনী, রম্য রচনা ইত্যাদি সাহিত্যের প্রতিটি ক্ষেত্রেই তার পদচারণা ছিল স্বচ্ছন্দ, উজ্জ্বল। তিনি একাধারে কবি, দার্শনিক, গীতিকার, সুরকার, শিক্ষাবিদ, চিত্রশিল্পী, নাট্য প্রযোজক ও অভিনেতা। 1913 খ্রিস্টাব্দে ইংরেজিতে অনুদিত, এই তথ্যটা অনেক ইম্পর্টেন্ট, ইংরেজিতে অনুদিত গীতাঞ্জলি কাব্যের জন্য তিনি এশীয়দের মধ্যে প্রথম সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন। 1913 খ্রিস্টাব্দে ইংরেজি অনুবাদ গীতাঞ্জলি এর ইংরেজি অনুবাদের জন্য তিনি এশীয়দের মধ্যে সর্বপ্রথম সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন। আমাদের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা তারই লেখা। রবীন্দ্রনাথ ঠাকুর 1941 খ্রিস্টাব্দের 7ই আগস্ট, 22শে শ্রাবণ 1348 বঙ্গাব্দ কলকাতায় মৃত্যুবরণ করেন। এই যে তথ্যগুলো আমি বললাম, এই তথ্যগুলো অবশ্যই তোমরা মার্ক করে মুখস্থ রাখবে। রবীন্দ্রনাথ ঠাকুরের 2 বিঘা জমি এই কবিতাটি একটা কাব্যগ্রন্থ থেকে সংকলন করা হয়েছে। সেই কাব্যগ্রন্থের নাম হচ্ছে চিত্রা। চিত্রা একটি কাব্যগ্রন্থ, সেই কাব্যগ্রন্থের একটি উল্লেখযোগ্য কবিতা হচ্ছে 2 বিঘা জমি। আমরা এই 2 বিঘা জমিতে দেখব যে জমিদার এবং একজন সাধারণ কৃষক, দরিদ্র কৃষক উপেন, তাদের মধ্যে যে যে ঘটনাটা ঘটে সেই ঘটনাটাই মূলত এই 2 বিঘা জমির বিষয়বস্তু। অর্থাৎ দরিদ্র কৃষক উপেন তার যে অভাব অনটন, সেই অভাব অনটনে বন্ধক দিয়ে তার প্রায় সব জমি হারিয়েছে। অল্প একটু জমি বাকি ছিল, মাত্র 2 বিঘা জমি তার বাকি ছিল, আর সব জমি তার বিভিন্ন ভাবে শেষ হয়ে গেছে। কিন্তু সেই 2 বিঘা জমিও কিভাবে ছলে বলে কৌশলে জমিদার দখল করে নেয়, তারপরে মিথ্যা মামলা দিয়ে জমিদার কি করে উপেনের কাছ থেকে সেই জমিও দখল করে নেয়, সেই চিত্রটা আমরা এই কবিতার আলোচনাতে দেখব। ঠিক আছে? যাই হোক, গুরুত্বপূর্ণ শব্দের অর্থগুলো তোমরা একটু খেয়াল রাখবে। এখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ শব্দ রয়েছে, এগুলো আমরা একটু জানবো। বিঘে, বিঘে মানে হচ্ছে বিঘা। বিঘা শব্দের চলিত রূপ হচ্ছে বিঘে। এটা হচ্ছে জমি মাপার একটা পরিমাপ আর কি, জমি পরিমাপের একটা একক। 20 কাঠা, মানে কাঠা যদি হিসাব করা হয় 20 কাঠা অথবা 14,400 বর্গ ফুট, 1334 বর্গ মিটার। এক বিঘা সমান এই অংশ। যাই হোক, এরপর দেখো ভূস্বামী মানে হচ্ছে জমিদার যার অনেক জমি। দীঘে মানে দীর্ঘে, মানে দৈর্ঘ্যে, লম্বা। পানি, পানি শব্দের অর্থ হাত, এটা ইম্পর্টেন্ট। মূর্ধন্যয় রশ্মি পানি, এই পানি শব্দের অর্থ হচ্ছে হাত। তারপরে দেখো আমরা গুরুত্বপূর্ণ শব্দগুলো দেখব যেগুলো পরীক্ষাতে আসতে পারে। ক্রুর, ক্রুর শব্দের অর্থ দেখো, ক্রুর শব্দের অর্থ হচ্ছে নির্দয় বা নিষ্ঠুর। ডিক্রি, ডিক্রিটা ইম্পর্টেন্ট। ডিক্রি মানে হচ্ছে আদালতের হুকুম বা নির্দেশ। খত,
খত মানে হচ্ছে যে ঋণপত্র, ঋণের দলিল। তারপর দেখো কাঙাল, কাঙাল শব্দ অর্থ হচ্ছে নিঃস্ব বা দরিদ্র। কাঙ্গাল মানে হচ্ছে নিঃস্ব বা দরিদ্র। মোহগর্ত মানে হচ্ছে মোহের ক্ষুদ্র গহ্বর, মানে লোভ, লোভ আর কি। মোহগর্ত মানে হচ্ছে লোভ। বিশ্ব নিখিল, বিশ্ব নিখিল মানে হচ্ছে গোটা দুনিয়া। হেরিলাম, হেরিলাম শব্দ হচ্ছে দেখলাম। ধাম, ধাম শব্দ কি অর্থ হচ্ছে তীর্থস্থান, তীর্থস্থান, পুণ্যভূমি। হম ভূধর, ভূধর শব্দ অর্থ হচ্ছে পর্বত বা পাহাড়। সমীর, সমীর শব্দ অর্থ হচ্ছে বাতাস, বায়ু। ললাট, ললাট মানে হচ্ছে কপাল। তারপরে নিশীথ, নিশীথ মানে হচ্ছে গভীর রাত। প্রহর, প্রহর শব্দটা দেখো, প্রহর শব্দ ইম্পর্টেন্ট। প্রহর মানে হচ্ছে যে 3 ঘন্টা কাল বা দিন রাত্রির 8 ভাগের 1 ভাগ। অর্থাৎ একটা দিনকে 8 ভাগে ভাগ করলে যে একটা ভাগ পাওয়া যায় সেই ভাগ 3 ঘন্টার সমান। গোলা মানে হচ্ছে শস্য রাখার মড়াই বা আড়ত। শস্য যেখানে রাখা হয়, যে পাত্রে, বড় পাত্রগুলাতে যে শস্য রাখা হয়, ফসল রাখা হয়, সেই ফসল রাখার পাত্রকে বলা হচ্ছে গোলা। তৃষাতুর মানে হচ্ছে তৃষ্ণায় কাতর, পিপাসা। পহুসিনু পৌঁছে গেলাম, লোভিল মানে লাভ করলো বা পেল। কলরব মানে কোলাহল, হট্টগোল, হইচই। পারিষদ, পারিষদটা খুবই ইম্পর্টেন্ট একটি শব্দ, এটা কিন্তু বিভিন্ন সময় পরীক্ষাতে আসে। পারিষদ শব্দ অর্থ হচ্ছে মো সাহেব বা পার্শ্বচর। তোষামুদে, যে আসলে তোষামত করে, মো সাহেবগিরি করে বা তোষামতকারী। পার্শ্বচর, তোষামতকারী। হ্যাঁ, পারিষদ। ঠিক আছে, মানে পাঁচাটা এরকম। যাই হোক, আমরা তাহলে কবিতার আলোচনাতে যাব, যেহেতু দীর্ঘ কবিতা একটি ক্লাসে শেষ করা প্রায় অসম্ভব। তারপরে যতটুকু যাওয়া যায় আমরা আলোচনায় যাই। একটু খেয়াল করে দেখো গল্পটা, কবিতাটা একটি মানে কাহিনী কবিতা বলা যায়। এখানে একটা গল্প বা কাহিনী আমরা পাবো। কবি বলছেন যে শুধু বিঘে 2 ছিল মোর ভুই, আর সবই গেছে ঋণে। বাবু বলিলেন, বুঝেছ উপেন, এ জমি লইব কিনে। এখানে উপেন এই কথা বলছে। উপেন বলছে যে আমার মাত্র 2 বিঘা জমি ছিল, আর সব কিছু, সব জমি কি হয়ে গেছে, চলে গেছে। কিভাবে, কি কারণে চলে গেছে? ঋণের জন্য, দেনার কারণে, দায়গ্রস্ততার কারণে উপেনের সব জমি শেষ হয়ে গেছে। অবশিষ্ট আছে মাত্র 2 বিঘা জমি। কিন্তু বাবু বললেন, বাবু মানে জমিদার, জমিদার বললেন যে বুঝেছো উপেন, এ জমি লইব কিনা। অর্থাৎ তোমার যে 2 বিঘা জমি আছে, এই 2 বিঘা জমি আমি কি করব, কিনে নেব। কহিলাম আমি, তুমি ভূস্বামী, ভূমির অন্ত নাই। চেয়ে দেখো মোর আছে বড় জোর, মরিবার মতো ঠাই। ঠিক আছে, তো উপেন বলছে জমিদারকে উদ্দেশ্য করে যে তুমি ভূস্বামী, ভূমির অন্ত নাই। বলছে তুমি তো জমিদার, ভূস্বামী মানুষ জমিদার, যার অনেক জমি রয়েছে। বলছে তুমি তো ভূস্বামী, তোমার, তুমি একজন জমিদার, তোমার অনেক জমি রয়েছে, তোমার তো ভূমির শেষ নেই, ভূমির অন্ত নাই, মানে তোমার জমির কোনো শেষ নেই। চেয়ে দেখো মোর আছে বড় জোর, মরিবার মতো ঠাই। বলছে তুমি আমার দিকে তাকিয়ে দেখো, আমার দিকে চেয়ে দেখো, আমার কি বা আছে, অবশিষ্ট কি বা আছে, আমার মরার মতো কেবল এই ঠাইটুকুই আছে। অর্থাৎ আমি মারা গেলে আমার নিজের ভিটাই, মানে সমাধি, সমাধিস্থ হওয়ার মতো কেবল ঠাই আছে, এই জায়গাটুকুই আছে, অল্প একটু জায়গা রয়েছে। কিন্তু তোমার তো অনেক জমি রয়েছে, তোমার তো অনেক জায়গা রয়েছে, তোমার তো জমির কোনো শেষ নেই। শুনি রাজা কহে, বাপু জানো তো হে, করেছি বাগানখানা, পেলে 2 বিঘে, প্রস্থেও দিঘে, সমান হইবে টানা। এবার জমিদার কি বলছে, দুইজনে কিন্তু পারস্পরিক কথোপকথন হচ্ছে, তাই না? জমিদার বলছে যে বাপু তোমার ওইসব কথা শোনার সময় আমার নেই। তুমি তো জানো যে আমি একখান বাগান করেছি, আমি একটা বাগান করেছি, তাই না? সেই বাগানে দেখো 2 বিঘে জমি যদি পাই, তোমার এই 2 বিঘে জমি যদি আমি পাই, তাহলে ওই বাগানের দৈর্ঘ্য এবং প্রস্থ সমান হবে। ঠিক আছে, অর্থাৎ জমিদার উপেনের বাড়ির পাশে বাগান করেছে, সেই বাগান দৈর্ঘ্য প্রস্থে সমান হবে যদি উপেনের ওই 2 বিঘা জমি সেই বাগানে সে অ্যাড করতে পারে, যুক্ত করতে পারে। এটা হচ্ছে জমিদারের যুক্তি। জমিদার এই কারণে উপেনের কাছ থেকে পুরো জমিটা, 2 বিঘা জমি সে কি করবে, মানে কিনে নিবে। তারপর দেখো জমিদার বলছেন ওটা দিতে হবে, ওটা কি করতে হবে, দিতে হবে। এইখানে এইটুকু একটা সংলাপ, বাপু জানো তো হে করেছি বাগানখানা,
পেলে 2 বিঘে প্রস্থেয় দিকে সমান হইবে টানা, ওটা দিতে হবে, অবশ্যই দিতে হবে তোমাকে, ওই জমিটা অবশ্যই আমাকে দিতে হবে। কহিলাম তবে বক্ষে জুড়িয়া পানি, বুকে হাত জোড় করে, এরকম হাত জোড় করে, বুকে হাত জোড় করে উপেন জমিদারকে বলল, জমিদারকে মিনতি করে বলল, কি বললো দেখো, সজল চক্ষে মানে চোখে জল নিয়ে, করুণ রক্ষে গরিবের ভিটেখানি, বলছে হে জমিদার বা ভূস্বামী, তুমি কি করো, আমার এই গরিবের ভিটেখানি রক্ষা করো, আমার এই ভিটেখানির দিকে হাত বাড়িও না, আমাকে ভিটে হারা করো না, আমাকে ভিটে ছাড়া করো না, ঠিক আছে। সে খুব বুকে হাত জোড় করে চোখে পানি নিয়ে খুব করুণ কণ্ঠে, করুণ সুরে সে জমিদারের কাছে তার সেই জমিটুকু ভিক্ষে চাইলো। সপ্তপুরুষ যেথায় মানুষ, যে মাটি সোনার বাড়া, দন্যের দায়ে বেচিব সে মায়ে, এমনই লক্ষ্মী ছাড়া। অর্থাৎ এই উপেনের 7 পুরুষ, সপ্তপুরুষ, সপ্তপুরুষের বসবাস এইখানে, সপ্তপুরুষের কি বসবাস এই জায়গাতে, এবং সেই মাটিটাকে, সেই তার যে ভিটে মাটি, সেই ভিটে মাটিকে সোনার বাড়া বলছে। সোনার বাড়া মানে হচ্ছে অমূল্য সম্পদ। সোনার বাড়া মানে কি, অমূল্য সম্পদ, যেগুলো আসলে মূল্য দিয়ে বিচার করা যায় না। কারণ মানুষের ভিটে মাটি, যেখানে তার নিজের অস্তিত্ব রয়েছে, তাই না, নিজের মানে সপ্তপুরুষ, 7 পুরুষের বসবাস যে ভিটেতে, যে মাটিতে, সেই মাটি তার কাছে অমূল্য সম্পদ, সেই মাটিটা সে আসলে হারাতে চায় না। এই কারণে উপেন বলছে যে দৈন্যের দায়ে বেচিব সে মায়ে, এমনই লক্ষ্মী ছাড়া। অর্থাৎ দৈন্য মানে হচ্ছে দরিদ্র বা অভাব, বলছে আমি আমার দরিদ্রতার জন্য বা অভাবের জন্য সেই মাটি আমি বিক্রি করে দেব, এত বড় লক্ষ্মী ছাড়া আমি নই, ঠিক আছে। অর্থাৎ জমিদার তাকে অফার করেছে যে তুমি কি করো, তোমার জমিটুকু আমাকে দিয়ে দাও, কারণ আমি বাগান করেছি, বাগানের দৈর্ঘ্য প্রস্থ সমান করার জন্য তোমার এই 2 বিঘা জমিটা খুব প্রয়োজন। তখন উপেন বলছে যে আমার 7 পুরুষের বসবাস এইখানে, তাই না। লক্ষ্মী ছাড়া অর্থ কি বলছি, বলছে যে আমার 7 পুরুষের বসবাস এই মাটিতে, এই মাটি আমার কাছে একেবারে অমূল্য সম্পদ, আর এই অমূল্য সম্পদ আমি আমার দৈন্যের দায়ে বা আমার দরিদ্র অবস্থার জন্য, আমার খারাপ অবস্থার জন্য বিক্রি করে দেব, এত বড় লক্ষ্মী ছাড়া আমি নই। লক্ষ্মী ছাড়া মানে হচ্ছে হত ছাড়া, অকৃতজ্ঞ, ঠিক আছে, বুঝতে পেরেছো। তো হচ্ছে এত বড় অকৃতজ্ঞ আমি নই, যে মাটিটায় আমার 7 পুরুষের বসবাস, সেই মাটি, সেই জমি, সেই ভূমি আমি আমার খারাপ অবস্থার জন্য বিক্রি করে দিতে পারি না। এত বড় হতচ্ছাড়া বা এত বড় অকৃতজ্ঞ আমি উপেন নই। সে জমিদারকে এই উত্তরটা করলো, বুঝতে পেরেছো। ওকে, তারপরে এখানকার দেখো প্রত্যেক লাইন থেকে কিন্তু কোশ্চেন আসতে পারে, ঠিক আছে, অনুধাবনমূলক প্রশ্ন। দৈন্যের দায়ে বেচিব সে মায়ে, এমনই লক্ষ্মী ছাড়া বলতে কি বোঝানো হয়েছে, হ্যাঁ, বা সপ্তপুরুষ যেথায় মানুষ সে মাটি সোনার বাড়া বলতে কি বোঝানো হয়েছে। বুঝতে পারছো, বিষয়টা হচ্ছে যে প্রত্যেকটি লাইন গুরুত্বপূর্ণ, অর্থপূর্ণ, অর্থ বহন করে। সুতরাং যে জায়গাটা, যে লাইনে অর্থ বহন করবে, সেই লাইন থেকে অনুধাবনমূলক প্রশ্ন আসতে পারে। সুতরাং প্রত্যেকটি লাইন তোমরা মনোযোগ দিয়ে শুনবে। এরপর কবি বলছেন, দেখো, আখি করি লাল রাজা ক্ষণকাল রহিল মৌন ভাবে, কহিলেন শেষে ক্রূর হাসি হেসে, আচ্ছা সে দেখা যাবে। দুইজনের যে সংলাপ হচ্ছিল, অনেকক্ষণ চিন্তা ভাবনা করে রাজা বা জমিদার বা ভূস্বামী, সেই ভূস্বামী কি করলো, আখি করি লাল মানে চোখ লাল করলো। চোখ লাল করা মানে কি, রাগান্বিত হয়ে গেল, তাই না। ক্ষণকাল রহিল মৌন ভাবে, ক্ষণকাল মানে হচ্ছে কিছু কাল, কিছু সময় সে মৌন ভাবে মানে একেবারে নিশ্চুপ ভাবে, চুপচাপ। অর্থাৎ উপেনের এই যুক্তি বা এই কথা শুনে রাজা তার চোখ লাল করে কিছুক্ষণ সময়ের জন্য কি করলো, চুপ করে রইল। কহিলেন শেষে, এরপরে অবশেষে সে বলল, কি বলল, ক্রূর হাসি হেসে। ক্রূর, ক্রূর শব্দের অর্থ আমরা বলেছিলাম,
কি বলেছিলাম, অর্থাৎ সে নিষ্ঠুর নির্দয় হাসি, নিষ্ঠুর। নির্দয় আর হাসি দেখে, দেখো নিষ্ঠুর বা নির্দয় বলেছি, নিষ্ঠুর বা নির্দয় আর যে হাসি, নির্দয় হাসি হেসে সে উপেনকে বলল, কি বলল, আচ্ছা সে দেখা যাবে। অনেক সময় এরকম করে মানুষ হেসে কথা বলে, তাই না? কিন্তু সেই হাসির মধ্যে কি থাকে, হাসির মধ্যে নিষ্ঠুরতা থাকে, হাসির মধ্যে ছলচাতুরি থাকে। তো রাজা বললো যে ঠিক আছে, তুমি যে যুক্তি দিয়েছো ভালো কথা, সেটা আমি দেখবো, পরে দেখবো। আসলে কি দেখবে, তোমাদের কি মনে হয়? দেখবে না না। স্যার, হাসি দেখে না স্যার। হ্যাঁ হ্যাঁ, কারণ সে হাসি দিয়েছে, সে নিষ্ঠুর হাসি, তাই না, এবং চোখ লাল করেছে, তাতেই কিন্তু আমাদের বুঝতে আর অসুবিধা হয়নি যে সে আসলে উপেনের এই কথা মানবে না, বা উপেনের এই যুক্তি সে স্বীকার করবে না। পরে মাস দেড়ে ভিটে মাটি ছেড়ে বাহির হইনু পথে। এই দেখো, পরে মাস দেড়ে মানে 1.5 মাসের পরে, 1.5 মাস মতো সে ওখানে অবস্থান করছিল। 1.5 মাসের মধ্যেই তার কি হলো, ভিটেমাটি ছেড়ে বাইরে বের হয়ে গেল। করিল ডিক্রি সকলই বিক্রি মিথ্যা দেনার ক্ষতে। এবার জমিদার কি করেছে, উপেনের নামে মিথ্যা মামলা করেছে। কিসের মামলা, যে সে দেনা, দেনা মানে সে মানে ঋণগ্রস্ত, হয়তো জমিদারের কাছ থেকে সে টাকা নিয়েছে, বা বিভিন্ন মিথ্যে কথা বলে সে উপেনের নামে কি করেছে, ডিক্রি করেছে, মানে আদালতের হুকুম জারি করেছে, আদালতের নোটিশ জারি করেছে। যার কারণে উপেন বাধ্য হয়ে 1.5 মাস পরে তার সেই ভিটেমাটি ছেড়ে বাইর হইনু পথে, মানে রাস্তায় বের হয়ে গেল। কোথায় যাবে, অজানা গন্তব্যে সে নেমে গেল। যেহেতু তার আর অবশিষ্ট কোনো জমি নেই, কোনো ভূমি নেই, সুতরাং সেখানে সে আর থাকতে পারেনি। এরপর দেখো সবচেয়ে গুরুত্বপূর্ণ লাইন এই কবিতার মধ্যে, এবং তোমরা বিভিন্ন সময়ে ভাব সম্প্রসারণ সহ বিভিন্ন আহ জায়গাতে এই কথাটা দেখতে পারো বা শুনতে পারো। এ জগতে হাই সেই বেশি চাই, যার আছে ভুরি ভুরি, রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি। নিশ্চয় তোমরা এই লাইন শুনে থাকবে, তাই না? তো খুবই বাস্তবসম্মত, তাৎপর্যপূর্ণ দুটি লাইন, যে লাইনের মধ্যে 1000 বছরের যে বাস্তব চিত্র, সেই চিত্র কিন্তু কবি ফুটিয়ে তুলেছেন। অর্থাৎ এই জগতের একটা চরম বাস্তবতা হচ্ছে, যার বেশি আছে সে আরো বেশি চায়, যার যত আছে সে তার চেয়ে আরো বেশি চায়। ঠিক আছে, যার 1 কোটি টাকা আছে সে হয়তো আরো 1 কোটি টাকা চায়, যার একটা গাড়ি আছে সে হয়তো আরো একটা গাড়ি চায়, যার একটা বাড়ি আছে সে হয়তো আরো একটা বাড়ি চায়। সুতরাং দেখো এই কবিতার মধ্যে যে ভূস্বামীর কথা বর্ণনা করা হয়েছে, যে জমিদারের কথা বর্ণনা করা হয়েছে, সেই জমিদারের কিন্তু জমির শেষ নেই, জমির অন্ত নেই, অনেক জমিদার রয়েছে, কিন্তু তারপরেও একজন ক্ষুদ্র দরিদ্র সামান্য একজন কৃষক উপেন, তার সেই সর্বশেষ অংশ যে জমি, সেই অংশটুকু সে কি করেছে, দখল করেছে। এই কারণেই কবি অনেক আক্ষেপ নিয়ে এই কথাটি বলছেন, এ জগতে হাই, হাই শব্দটা বলেছেন মানে আফসোস করছেন, সেই বেশি চাই, যার আছে ভুরি ভুরি, ভুরি মানে অনেক অনেক বেশি যার আছে, সেই আরো কি চায়, আরো বেশি বেশি চায়। রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি। রাজা যিনি, যিনি আসলে রাজা, রাজার তো কোনো অভাব নেই, রাজার তো অনেক কিছু থাকে, তাই না, অনেক জমি জমা থাকে, অনেক ধন সম্পদ থাকে, অনেক অলংকার থাকে, অনেক প্রজা থাকে, সব মিলিয়ে মানে বিশাল সম্পত্তির অধিকার মানে মালিক হয় রাজা। তাহলে সেই রাজার হাত, হস্ত মানে হাত, সেই রাজার হাত কি করে, সমস্ত কাঙালের ধন চুরি করে। অর্থাৎ যারা কাঙাল, যারা অসহায়, যারা অভাবগ্রস্ত, যারা দরিদ্র, যারা সামান্য কৃষক, সামান্য প্রজা, তাদের কি করে, ধন চুরি করে। তাদের যে সম্পদ রয়েছে, তাদের যে সামান্য অল্প কিছু জমি জমা অর্থবিত্ত রয়েছে, সেগুলো কি করে এই রাজা সবকিছু তার নিজের করে নেয়। সে সবকিছু কি করে, চুরি করে নেয়, জোর করে নেয়, দখল করে নেয়। এই কবিতার মধ্যে আমরা দেখলাম যে একজন ভূস্বামী, উপেনের সামান্য একজন কৃষক উপেন, তার সর্বশেষ যে অবশিষ্ট যে জমিটুকু রয়েছে, সেই জমিটুকু সে কি করেছে, মানে দখল করেছে। মনে ভাবিলাম মোরে ভগবান রাখিবে না মোহ গর্তে, তাই লিখি দিল বিশ্ব নিখিল 2 বিঘার পরিবর্তে। এখানে উপেন নিজে মানে জাস্ট নিজেই নিজেরকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছে। ঠিক আছে, নিজেই
নিজেকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছে। সেটা কেমন? সেটা কি যে বলছে যে ভগবান বা ঈশ্বর সৃষ্টিকর্তা তিনি মনে হয় আমার দিকে সদয় হয়েছেন, তিনি আমার প্রতি কি হয়েছেন, সদয় হয়েছেন। সদয় কেন? কারণ হচ্ছে যে তিনি আমাকে এই মোহ গর্তে রাখবেন না, মানে আমি যে মোহ বা মায়ার গর্তে রয়েছি, ঠিক আছে, যে আমি যে মায়ার গর্তে রয়েছি, আমার যে ক্ষুদ্র মোহ গর্ত মানে হচ্ছে ক্ষুদ্র যে আমার ভিটে মাটিতে পড়ে আছি, এই ছোট্ট জায়গাতে ভগবান আমাকে রাখবেন না। তিনি আমাকে এই ছোট জায়গার পরিবর্তে কি করবেন, পুরো বিশ্ব নিখিল আমাকে লিখে দিবেন। অর্থাৎ দেখো, উপেন বলছে যে মনে ভাবিলাম, আমি মনে মনে ভাবলাম, মোরে মানে আমারে ভগবান কি করেছে, মানে রাখিবে না, আমাকে ভগবান রাখবে না মোহ গর্তে, মানে এই ক্ষুদ্র গর্তে, এই ক্ষুদ্র জায়গাতে, এই ছোট্ট জায়গাতে আমাকে ভগবান আর রাখবেন না। তিনি কি করবেন, তাই লিখে দিল, তাই ভগবান আমাকে লিখে দিল, আমার নামে লিখে দিল কি, বিশ্ব নিখিল মানে সারা দুনিয়া সারা পৃথিবীতে আমার নামে লিখে দিয়েছে 2 বিঘার পরিবর্তে। এই যে আমার যে ছোট জমি, অল্প একটু জমি 2 বিঘা, এই 2 বিঘা জমির পরিবর্তে সারা পৃথিবী আমার নামে লিখে দিয়েছে। অর্থাৎ এখানে উপেন নিজেই নিজেকে সান্ত্বনা দিচ্ছে, বা নিজের যে আফসোসের কথা, সেই আফসোসের কথা প্রকাশ করছে। কারণ নিশ্চয়ই বুঝতে পারছো, যার কোনো কিছুই নেই, যার কোনো কিছুই নেই, কোনো জমি নেই, এক ফোঁটা জমিও নেই, সে যেখানে খুশি সেখানেই বিচরণ করতে পারে। অর্থাৎ সে যেখানেই থাকুক না কেন, সেই জায়গাটি তার নিজের হিসেবে সে মনে করে। এই কারণে খুব আফসোস নিয়ে বা আক্ষেপ নিয়ে উপেন কিন্তু এই কথাটি বলছে যে আমার যে 2 বিঘা জমি ছিল, সেই 2 বিঘা জমির পরিবর্তে সৃষ্টিকর্তা আমাকে সারা পৃথিবী দান করেছে। অর্থাৎ এখন উপেনের কোথাও যেতে বাধা নেই, নির্দিষ্ট কোনো জায়গা নেই, সে যেখানে রাত হবে সেখানে সে কি হবে, অবস্থান করবে, যেখানে সে যাবে সেখানেই সে তার নিজের জায়গা হিসেবে ব্যবহার করতে পারবে। সন্ন্যাসী বেশে ফিরি দেশে দেশে হইয়া সাধুর শিষ্য, কত হেরিলাম মনোহর ধাম, কত মনোহর দৃশ্য। এরপরে উপেন কি করলো, উপেন সন্ন্যাস ব্রত গ্রহণ করলো। সন্ন্যাস ব্রত গ্রহণ করলো, একজন সাধুর কাছ থেকে সে শিষ্যত্ব গ্রহণ করলো। শিষ্যত্ব গ্রহণ করে সে কি করে, সন্ন্যাসী বেশ ধারণ করে বিভিন্ন দেশে দেশে সে ঘুরে বেড়ায়। এবার কত হেরিলাম মানে দেখলাম, হেরিলাম মানে কি, দর্শন করলাম, দেখলাম মনোহর ধাম, মনোহর মানে মানে সুন্দর প্রকৃতি, সুন্দর প্রকৃতি মানে যেখানে সে ঘুরে বেড়িয়েছে, সেই বাংলার যে প্রকৃতি, বাংলার যে আহ প্রাকৃতিক সৌন্দর্য, সেই সৌন্দর্য গুলো সে কি করেছে, অবলোকন করে বেরিয়েছে। হ্যাঁ, কি বলছে যে কত হেরিলাম মনোহর ধাম, ওকে, কত হেরিলাম মনোহর ধাম, কত মনোরম দৃশ্য, মানে সে বিভিন্ন জায়গাতে ঘুরে বেরিয়েছে। মনোহর ধাম, ধাম শব্দের অর্থ আমরা বলেছিলাম, ধাম শব্দের অর্থ মানে কি, তীর্থভূমি বা সুন্দর জায়গা, পবিত্র স্থান, তাই না? এরকম সুন্দর সুন্দর পবিত্র জায়গাতে সে ভ্রমণ করেছে, অনেক মনোরম দৃশ্য সে দেখেছে। আহ এরপর দেখো বলছে যে ভূধরে সাগরে বিজনে নগরে যখন যেখানে ভ্রমি, তবু নিশি দিনে ভুলিতে পারিনি সেই 2 বিঘা জমি। এই লাইনটা একটু ইম্পর্টেন্ট বেশি। যেখানেই আমি ঘুরে বেড়াই না কেন, আমি যেখানেই ভ্রমণ করি না কেন, আমার মনের ভেতর থেকে আমার সেই 2 বিঘা জমির কথা আমি কোনোভাবেই ভুলতে পারি না। এটা তো স্বাভাবিক, কারণ একজন মানুষ তার নিজের পৈতৃক যে পরিচয়, নিজের যে জন্মস্থান, জন্ম পরিচয়, নিজের যে শেকড়, সেই শেকড়ের টান বা শেকড়টাকে কখনো সে ভুলতে পারে না, অস্বীকার করতে পারে না। এ কারণে সে বলছে কি, ভূ ধরে সাগরে বিজনে, মানে ভূ ধরে মানে কি, মানে পৃথিবীতে, যে মানে বিভিন্ন জায়গাতে, সাগরে মানে পানিতে, বিজনে যেখানে মানুষজন নেই, একেবারে জঙ্গল, নগরে মানে শহরে, যেখানেই, অর্থাৎ বুঝতেই পারছো যে উপেন যেহেতু সন্ন্যাসী ব্রত গ্রহণ করেছে, সুতরাং সে এই সন্ন্যাসী হয়ে বিভিন্ন জায়গাতে সে ঘুরে বেরিয়েছে, বিভিন্ন জায়গাতে সে ভ্রমণ করে বেরিয়েছে।
কিন্তু তবু নিশিদিনে, নিশিদিন মানে হচ্ছে রাত দিন, তারপরেও রাত দিন ভুলিতে পারিনি, অর্থাৎ আমি ভুলতে পারি না সেই 2 বিঘা জমি। অর্থাৎ আমার যে 2 বিঘা জমি ছিল, সে যে 2 বিঘা জমি আহ রাজা বা জমিদার দখল করে নিয়েছে, সেই 2 বিঘা জমির কথা আমি যেখানেই যাই না কেন, কোনো অবস্থাতেই কখনোই রাত দিন কখনোই আমি কি করতে পারি না, ভুলতে পারি না। হাটে মাঠে বাটে এই মতো কাটে বছর 15-16। একদিন শেষে ফিরিবারে দেশে বড়ই বাসনা হলো। এভাবে সে বিভিন্ন জায়গাতে ঘুরে ফিরে কয় বছর কাটিয়েছে? 15-16 বছর। অর্থাৎ 2 বিঘা জমি ছেড়ে এই সন্ন্যাস ব্রত বা সন্ন্যাসী বেশ ধারণ করে সে 15-16 বছর বিভিন্ন জায়গাতে ঘুরে বেরিয়েছে। একদিন শেষে, এরপর 15-16 বছর পরে অবশেষে সে একদিন দেশে ফিরিবারে দেশে বড়ই বাসনা হলো, মানে তার দেশে বা তার সেই বাড়িতে, সে তার সেই জমিতে, তার সেই ভিটে মাটিতে ফিরে আসার অনেক বেশি ইচ্ছে তার মনের মধ্যে জাগ্রত হলো। ঠিক আছে? অর্থাৎ দীর্ঘদিন সে সন্ন্যাস ব্রত গ্রহণ করে বিভিন্ন জায়গাতে ঘুরে বেরিয়েছে, কিন্তু কোনোভাবেই তার সেই ভিটে মাটির কথা সে ভুলতে পারেনি, তার সেই 2 বিঘা জমিকে সে ভুলতে পারেনি। এ কারণে 15-16 বছর পরে একদিন তার মনে হলো যে না, আমাকে আমার জমিতে কি করতে হবে, ফিরতে হবে, আমার জমিতে আমি ফিরতে চাই। এটা তার মনের মধ্যে অনেক আকাঙ্ক্ষা তৈরি হলো, বাসনা তৈরি হলো, ইচ্ছে তৈরি হলো। ঠিক আছে? মায়া দয়া তৈরি হলো। তারপর দেখো, নম 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 সুন্দরী মম জননী বঙ্গভূমি, গঙ্গার তীর স্নিগ্ধ সমীর জীবন জোড়ালে তুমি, অবারিত মাঠ গগন ললাট চুমে তব পদ ধুলি, ছায়া সুবিনীর শান্তির নীর ছোট ছোট গ্রামগুলি। এরপর তিনি কি করছেন, বাংলার কবি দেখো বাংলার প্রকৃতির বর্ণনা করছেন এই জায়গাটা। নম 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 সুন্দরী মম জননী বঙ্গভূমি, বঙ্গভূমিকে, বাংলাদেশকে সুন্দরী বলে এখানে আখ্যা দিচ্ছেন কবি, তাই না? সেই সুন্দরী বা প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি বাংলা, যে মাতৃভূমি, জননী মানে মাতৃভূমি, বঙ্গভূমি বাংলা, তাকে নমস্কার জানাচ্ছেন, তাকে কি জানাচ্ছেন, আহ, নমস্কার জানাচ্ছেন, তার প্রতি বিনয় জানাচ্ছেন, তাকে তিনি কি করছেন, নম জানাচ্ছেন। গঙ্গার তীর স্নিগ্ধ সমীর, এই যে গঙ্গার তীর মানে গঙ্গা নদীর পাড়, স্নিগ্ধ সমীর এই যে সুমিষ্ট বাতাস, স্নিগ্ধ বাতাস, সমীর শব্দ অর্থ হচ্ছে বাতাস, বায়ু। তো স্নিগ্ধ মানে মুগ্ধকর, একেবারে সুশীতল সমীর বাতাস, জীবন জোড়ালে তুমি, বলছে যে বাতাসটা কি করে জীবনটাকে একদম জুড়িয়ে দেয়। অর্থাৎ উপেন 15-16 বছর পরে সে যখন তার নিজের এলাকাতে ব্যাক করে ফিরে আসে, তখন নিজের এলাকায় এসে তার নিজের মধ্যে একটা অনুভূতি তৈরি হয়। সেই অনুভূতিটা কি, যে তার কাছে মনে হয় যে সবচেয়ে সুন্দরতম জায়গা হচ্ছে এই বঙ্গভূমি। সে হয়তো বিভিন্ন জায়গাতে ঘুরে বেরিয়েছে, পৃথিবীর হয়তো দেশের অন্যান্য প্রান্তে সে ঘুরে বেরিয়েছে, কিন্তু তার যে বাংলা, তার যে জন্মস্থান, তার যে বঙ্গভূমি, সেই জায়গাতে যখন সে ফিরে আসে তখন তার মনে হয়েছে যে এটি সবচেয়ে সুন্দর। এই কারণে সে কি বলছে, যে নম নম নম, অর্থাৎ নম নম মানে কি, আমি নমস্কার জানাই, সুন্দরী মম মানে আমার সুন্দরী জননী মাতৃভূমি বাংলাকে আমি কি করি, নমস্কার জানাই। কারণ কি, এর যে গঙ্গার তীর, এর যে স্নিগ্ধ সমীর, এগুলো কি করে আমাদের একেবারে জীবনটাকে জুড়িয়ে দেয়। অবারিত মাঠ গগন ললাট চুমে তব পদধূলি, অবারিত মাঠ মানে কি, বিস্তীর্ণ বিস্তীর্ণ মাঠ, অবারিত মানে প্রশস্ত বিশাল বড় বড় মাঠ, গগন ললাট চুমে তব পদধূলি, গগন ললাট মানে আকাশ, আকাশটাকে এখানে ললাটের সঙ্গে তুলনা করছে, যে বঙ্গভূমির মানে যে ললাট রয়েছে, কপাল রয়েছে, সেটি হচ্ছে আকাশ, তাই না? আর এর মাঠটা একেবারে অবারিত সুপ্রশস্ত, চুমে তব পদধূলি, আমি তোমার কি করি, পায়ের ধুলো মানে চুম্বন করি। অর্থাৎ বঙ্গভূমির বা বাংলার যে পদধূলি, সেই পদধূলিকে উপেন কি করে, চুমা দেয়, মানে চুম্বন করে। হম, অর্থাৎ এই জায়গাটাতে তার মাতৃভূমি, জন্মভূমি বাংলা, এই বাংলার প্রতি তীব্র ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটিয়েছে। বুঝতে পেরেছো? অর্থাৎ এটি কবির নিজেরই অনুভূতি, তিনি তার বাংলাকে কতটুকু ভালোবাসেন সেই ভালোবাসার কথা কি এভাবে কিন্তু তিনি প্রকাশ করেছেন। দেখো, যে অবারিত মাঠ
গগন ললাট চুমে তব পদধূলি, যে আমি তোমার পায়ের ধুলা কি করি, চুম্বন করি। ছায়া সুবিনী শান্তির নীর, ছোট ছোট গ্রামগুলি। ছায়া সুবিনী শান্তির নীর, অর্থাৎ ছোট ছোট গ্রামগুলির যে ঘরগুলো রয়েছে, সেই ঘরগুলো নীড়গুলো রয়েছে, সেই নীড়টাকে বা ঘরগুলাকে শান্তির নীড় বলেছেন, যেখানে শান্তি বিরাজ করছে। ছায়া সুমিরি, সেখানে গাছপালা তরু ছায়া বেষ্টিত যে ঘর গুলো দেখা যায়, গ্রামগুলো দেখা যায়, সেই গ্রামগুলোকে যেন কবির মনে হয় কি শান্তির নীড়, শান্তির বাড়ি। নীড় মানে কি বাসা, শান্তির বাসা, যেখানে শান্তি বিরাজ করছে। ঠিক আছে। পল্লব ঘন আম্র কানন, রাখালের খেলা গেহ, স্তব্ধ অতল দিঘি কালো জল, নিশীত শীতল স্নেহ। এরপর দেখুন বলছে যে পল্লব ঘন আম্র কানন। পল্লব মানে কি পাতা দিয়ে ঘন, মানে পল্লব ঘন মানে পল্লব শব্দ অর্থ হচ্ছে পাতা, গাছের পাতা। সেই ঘন গাছের পাতা, আম্র কানন মানে আমের বাগান, রাখালের খেলা গেহ, অর্থাৎ আমের বাগানে রাখাল কি করেছে, ঘন পাতা দিয়ে খেলা ঘর তৈরি করেছে, সেখানে রাখাল কি করে, খেলা করে। স্তব্ধ অতল, স্তব্ধ অতল দিঘি কালো জল, নিশীত শীতল স্নেহ। স্তব্ধ অতল দিঘির কালো জল, অর্থাৎ যে বড় বড় দিঘি রয়েছে, সেই অতল জল রয়েছে সেখানে, স্তব্ধ মানে একেবারে স্থির যে দিঘি, সেই দিঘির যে জল কালো জল, সেই কালো জল কি করে, নিশীত শীতল স্নেহ, এখানে সেই কালো জল মানে এক ধরনের শীতল স্নেহ দান করে। ঠিক আছে। অর্থাৎ উপেন তার মাতৃভূমি জন্মভূমিকে এমন ভাবে বর্ণনা করছে, মানে কবি এমন ভাবে বর্ণনা করছেন যে তার প্রত্যেকটি অনুষঙ্গ, প্রত্যেকটি উপাদান আসলে আমাদেরকে কি করে, শান্তি নিয়ে আসে, আমাদেরকে শান্তি দান করে। অর্থাৎ প্রত্যেকটি দৃশ্য কি করে, আমাদেরকে শান্তি দান করে। পল্লব ঘন আম্র কানন, রাখালের খেলা গ্রহ, অর্থাৎ আম্র কাননে, আম বাগানে যে পাতা, ঘন পাতার যে খেলা ঘর, সেখানে রাখাল কি করে, খেলা করে। স্তব্ধ অতল দিঘির যে কালো জল, তা আমাদেরকে শীতল স্নেহ দান করে।